ডিমের কুসুম খেলে কোলেস্টেরল বাড়ে। পাঁঠার মাংস বা ঘি হার্টের শত্রু। মাছের তেল সবাই খেতে পারেন না। ভাত রুটি বাদ না দিলে ওজন কমানো যাবে না। ময়দা তেলে ভাজা নুন চিনি এগুলো একেবারেই বিষ। খাওয়া দাওয়া নিয়ে আমাদের চারপাশে এই এত রকমের ভয় বা বিভ্রান্তি বা মিথ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আসলে খাওয়া দাওয়ার উপরে যখন কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় তখন বাঙালি হিসেবে মনটা কিছুটা ভারাক্রান্ত হয়েই আসে। কিন্তু শরীরের কথা ভেবে অনেক কিছু আমরা তেতো মুখেও গিলে নিই। কিন্তু কোনটা আসলে সত্যি, কোনটা খাবো কোনটা খাবো না, যেগুলো শুনে আসছি এতদিন ধরে, সেগুলো কি আদৌ সবকিছু সম্পূর্ণ মেনে নিতে হবে বা সবকিছু সম্পূর্ণ সত্যি? এ বিষয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ আলোচনা, ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা যাতে আবার আলোচনা করতে পারি। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত আলোচনা করি। আজকের পর্বে দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি। আমি স্যারকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলা, এবং একই সঙ্গে আপনাদের জানাই বইমেলা আসছে এবং বইমেলায় ডক্টর নারায়ণ ব্যানার্জির একটি বই, ভালো থাকার প্রেসক্রিপশন, এই বইটি ডাক্তারবাবু লিখেছেন আপনাদের জন্য। অনেক ভুল ধারণা আমরা যেগুলো নিয়ে আজকের পর্বে আলোচনা করছি, খাওয়া দাওয়া সংক্রান্ত কিংবা শারীরিক নানা সমস্যা সংক্রান্ত, কি করে চটজলদি সুরাহা পেতে পারেন বা কিভাবে দীর্ঘস্থায়ী চিকিৎসা শুরু করতে হবে বা কিভাবে থাকবেন মানুষ যত্নে, সে সম্পর্কে ডাক্তারবাবু লিখেছেন। এই বইটি আপনারা কিনতে পারেন, কলকাতা বইমেলায় তো পাবেন, এবং পরবর্তীতে আপনারা অবশ্যই এই বইটি দোকান থেকে সংগ্রহ করতে পারেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আমরা যেভাবে শুরু করলাম যে অনেক কিছু ভুল ধারণা রয়েছে, অনেক বিভ্রান্তি রয়েছে এবং মিথ রয়েছে, আপনার কাছে একটু জানতে চাইবো যেটা সবার আগে আলোচনায় আসে। ডিমের কুসুম, পাঁঠার মাংস সবচেয়ে বড় ভিলেন বাঙালির কাছে বানানো হয়েছে এতগুলো দিন ধরে। আপনি একটু বলুন কোনটা কেন খাওয়া উচিত এবং কতটা খাওয়া উচিত, এবং কোনটা কেন খাওয়া উচিত নয়, কাদের খাওয়া উচিত নয়? আসলে খাওয়ার ব্যাপারে মিথটা আমাদের এসছে আমরা ঠিকমতো জানি না বলে। এবং সত্যি কথা বলতে কি, আমাদের যখন আমরা এমবিবিএস করি বা এমডি করি, ডায়েটটা আমাদের কিন্তু সিলেবাসে ছিল না। এটা সবচেয়ে বড় কথা। ইভেন আমি এমডি পিজিআই চণ্ডীগড়েও কিন্তু প্রত্যেকটা ডায়েটের কী কী সুবিধা কী অসুবিধা আমরা ওয়েস্টার্ন ডায়েটটাকেই ফলো করতাম। কিন্তু যখন প্র্যাকটিসে বসলাম বা দেখছি প্রতিনিয়ত এবং বিভিন্ন জার্নালে যা বেরোচ্ছে, তা থেকে একটা তথ্য চলে আসছে, কোনো কিছুই বেশি ভালো নয়। এটা হচ্ছে প্রথম এবং শেষ কথা। এবার চলে আসুন সাধারণ মানুষের কোকেই খাওয়া উচিত। আমি বলছি না কারোর কিডনি খারাপ, কারোর আনকন্ট্রোলড হাইপারটেনশন, মানে কিছুতেই ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখা যাচ্ছে না, সুগার কন্ট্রোল হচ্ছে না, অথবা হার্টের অ্যাক্টিভ প্রবলেম আছে, তাদের কোনো রকম খাবারের নিষেধাজ্ঞা নেই, এটা ভুল ধারণা। তাহলে প্রথমে আসি প্রোটিন নিয়ে। দেখুন, দু রকম প্রোটিন আছে, একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন, একটা উদ্ভিজ প্রোটিন। তো দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য কি, আমাদের দেশে না অনেক ভেজিটেরিয়ান আছে, তারা প্রাণীজ প্রোটিন কোনোদিনই খান না। এবার ভেজিটেরিয়ান প্রোটিন যেগুলো, সেগুলোর একটা অসুবিধা হচ্ছে তাতে সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে না। থাকে দুধে, দইয়ে, ছানাতে, কিন্তু অনেকে থাকে ভেগান, তাদেরকে নিয়ে আমরা সত্যি প্রবলেমে পড়ি। কারণ কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড উদ্ভিজ প্রোটিনে কিছুতেই পাবেন না, যেগুলো একদম শরীরের পক্ষে এসেনশিয়াল। সুতরাং এবার ভাগ করি প্রাণীজ প্রোটিন। কারণ আমরা না, বিশেষত আমি স্ট্রিক্টলি নন ভেজিটেরিয়ান। মানে যদি বিয়ে বাড়িতে যাই, আমরা ভেজ কাউন্টারের দিকে যাই না, সোজা কথা একদম মাংসে গিয়ে দিই। এবার আপনাকে বুঝতে হবে যে মাংস ক রকমের হয়। একটা হোয়াইট মিট আর একটা হচ্ছে রেড মিট। রেড মিট মানে বুঝতে পারছেন, লাল রঙের দেখতে মাংস, পাঁঠার মাংস, রেড মিট। আর হোয়াইট মিট কোনটা? হোয়াইট মানে প্রোটিন, একটা হচ্ছে ডিমের কুসুম হোয়াইট প্রোটিন, মাছ হোয়াইট প্রোটিন, এবং
ব্রেস্ট অফ চিকেন, চিকেনের ব্রেস্টের অংশটা হোয়াইট প্রোটিন। দুটোর মধ্যে একটা বেসিক তফাৎ আছে। মায়োগ্লোবিন বলে একটা জিনিস আছে যেটা শরীরে আয়রন বাড়ায়, যেটা আপনার রেড মিট অর্থাৎ পাঁঠার মাংস এবং অন্য মাংসগুলো, যেগুলোর নাম করলে অনেকে রেগে যাবে বলে আমি আর বলছি না, যেগুলো বাইরের দেশে প্রচুর খাওয়া হয় এবং সস্তা, সেই মাংসগুলো খেলে শরীরে আয়রন লেভেল বাড়ে। আর লিউসিন বলে একটা জিনিস আছে যেটা একটা স্পেশাল অ্যামাইনো অ্যাসিড, সেটা কিন্তু রেড মিট খেলে মাংসের জোর অনেক, মাসল জোর অনেক বাড়ে, যার জন্য দেখবেন অ্যাথলেটরা কিন্তু সব সময় রেড মিট পছন্দ করে। আমি কিন্তু আবার বলছি অ্যাথলেট অর্থাৎ নর্মাল পেশেন্ট, নর্মাল পার্সন, পেশেন্ট বলা উচিত না। তাহলে কি হোয়াইট মিট খুব খারাপ? না, হোয়াইট মিটও ভালো। একটু লিউসিনের পরিমাণ কম থাকে বলে তাতে মাসলের জোর কম হতে পারে, কিন্তু হোয়াইট মিটে অ্যাথেরোস্ক্লেরোসিসের সম্ভাবনা কিছুটা কমে। যেমন মাছ অত্যন্ত ভালো, সে পেটের হোক বা পিঠের হোক। ইলিশ মাছ আপনি যদি দুটো খান কোনো অসুবিধা নেই। অসুবিধাটা কোথায় জানেন? বাঙালির রান্নায় আর বাঙালির জিভে। বাঙালির রান্না ওরকম ডিপলি ফ্রায়েড সর্ষের তেলে ভাজা ইলিশ মাছ ছাড়া বাঙালি খাবে? আপনি মাংস খেলেন, রেড মিট গ্রিলড করে খেলেন, বাঙালি খাবে? কখনো খাবে না। সুতরাং দোষটা প্রোটিনে নয়, দোষটা রান্নার পদ্ধতিতে, প্রসেস করার। আপনি খুব ভালো খেতে ভালোবাসেন মাংসের, আমি বলছি ধরুন কোনো স্টার্টারে চিকেন, ফিশ, এগুলো তো মানে বিয়ে বাড়িতে গেলে পাবোই, খাবো, কিন্তু সেগুলো যে ডিপলি ফ্রায়েড অর্থাৎ তার মধ্যে ট্রান্সফ্যাট চলে আসে। সুতরাং আপনারা কখনো কিন্তু রেড মিট খারাপ, খাওয়া যাবে না, এই ভুল ধারণা থেকে দূর করুন। যারা ইয়ং ছেলে, যাদের মাসল ডেভেলপমেন্টের দরকার, তারা রেড মিট আপ টু 500 গ্রাম পার উইক খেতে পারে। আমি কিন্তু তাদেরই বলছি, কিন্তু যার কিডনির প্রবলেম আছে, যার অলরেডি এক্সিস্টিং অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, যাদের মানে আমি একটু খটোমটো অ্যাথেরোস্ক্লেরোসিস বললাম, হার্ট ডিজিজ আছে, নোন হার্ট ডিজিজ, স্টেন্ট পড়ানো আছে, তাদের ক্ষেত্রে রেড মিটের পরিমাণ কিন্তু মাত্র 150 গ্রাম পার উইক। 150 গ্রাম পার উইক মানে আপনি 2 পিসও মাটন পাবেন না। সুতরাং সেই মাটন খেয়ে কি ভাল লাগবে? মন তো তৃপ্তি হবে না। সুতরাং এবার আসুন ডিমের কুসুম। ডিমের সাদা অংশটা হচ্ছে অ্যালবুমিন, খুব ভালো প্রোটিন। কুসুমে কিছুটা কোলেস্টেরল আছে, কিছুটা সল্ট আছে। কুসুমে ভিটামিন প্রচুর আছে। দিনে একটা করে ডিমের কুসুম ইভেন হার্টের পেশেন্টরা খেতে পারেন। কারা পারবেন না খেতে ডিমের কুসুম রোজ? যাদের ব্লাড প্রেশার বেশি আছে, দয়া করে ডিমের কুসুম বেশি খেতে যাবেন না। যারা দেখবেন কোনো জিমে ভর্তি হয়েছে, জিম ট্রেনার তাদের 10টা করে ডিম খেতে দেয়, তা নয়তো কী করে বডি বিল্ডিং করবে? 10টার মধ্যে একটা গোটা ডিম, বাকি 9টা সাদা অংশ। সুতরাং কুসুমের পরিমাণ আপনি একটা রাখুন। ব্লাড প্রেশার যদি বেশি থাকে, আপনি সপ্তাহে 2 কি 3টে হোল ডিম খেলেন। এগ ইয়ক আপনি যত খুশি খেতে পারেন, যদি না প্রোটিন খাওয়া রেস্ট্রিক্টেড হয় আপনার কিডনি খারাপ আছে বলে। আর মাছ যত খাবেন তত ভালো। একটা অদ্ভুত ব্যাপার আছে, আপনারা জানেন তো, এস্কিমোদের হার্ট অ্যাটাক হয় না। এটা নিয়ে বহুবার স্টাডি হয়েছে, দেখা গেছে ওরা সারাক্ষণ মাছ খায় বলে ওদের শরীরে অ্যাথেরোস্ক্লেরোসিস হয় না। সুতরাং আমার মনে হয় এখানে না লোকেদের কুসংস্কারটা কাটাতেই হবে, এবং সেই কাটানোর দায়িত্ব আমাদের ডাক্তারদের, আপনাদেরও। কিন্তু আমি যদি আজকে কাউকে রেড মিট খেতে বলি,
সে কালকে 2 কিলো রেড মিট হয়তো একা খেয়ে নিল, বলা যায় না, অবশ্য প্রচুর দাম, 1600 টাকা তার বেরিয়ে যাবে, সে হয়তো খাবে না। কিন্তু এই জিনিসটা না বাঙালি খুব ধরে। যেমন ধরুন ইউরিক অ্যাসিড, একমাত্র বারণ সি ফুড, বারণ হচ্ছে লিভার, বারণ হচ্ছে বিয়ার। কিন্তু আপনি যান শিমের বিচি, আপনি টমেটো, এই সমস্তগুলো খাওয়া বন্ধ করে দিয়ে ম্যালনিউট্রিশনের শিকার হচ্ছে। সুতরাং ভুল ধারণা ভাঙান, তবেই বাংলার মানুষ সুস্থ থাকবে। স্যার, আরেকটা বিষয় নিয়ে খুব আলোচনা হয়, সেটা হচ্ছে ঘি খাওয়াটাকে নিয়ে আপনি একটু যদি স্পষ্ট করেন অবস্থানটা, যে কারা কখন খেতে পারেন, কাদের জন্য উপকারী, কাদের জন্য ক্ষতিকর। ঘি অ্যাজ এ সাবস্টিটিউট অফ অয়েল। আমি বলছি না সারা দিনে মানুষের অয়েল রিকোয়ারমেন্ট হচ্ছে 20 গ্রাম। ধরুন আপনার রান্নাটা এমনভাবে হলো অয়েল নেই, আপনি 1 চামচ, টিস্পুনফুল, নট টেবিল স্পুনফুল, চামচ বলে আমি ঝামেলা করতে চাই না, গরম ভাতের সাথে ঘি দিয়ে খাবেন না শীতের দিনে, এটা হতে পারে? এবং সেই অ্যামাউন্ট অফ আপনি অয়েল কমিয়ে দেবেন। সুতরাং ঘি অ্যাজ এ রিপ্লেসমেন্ট অফ অয়েল অল্প পরিমাণে খাওয়া স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি করে না। কিন্তু এই যে ঘি খেতে বললাম, সে সারাদিন ধরে ঘি ভাতই খেয়ে যাবে। অথবা অল অর নান ল, এই ব্যাপার থেকে বেরিয়ে আসুন। আরেকটা বিষয়, খুব সাধারণ বিষয়, ভাত না রুটি, এটা নিয়েও একটা দ্বন্দ্ব চলে। অনেকে বলেন যে ওজন নিয়ন্ত্রণের জন্য, কখনো বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কোনটা বেশি ক্ষতিকর, ভাত না রুটি, এটা নিয়েও একটা বিভ্রান্তি রয়েছে। দুটোই কার্বোহাইড্রেট, দুটোই ক্ষতিকর। একটাতে গ্লাইসেমিক ইন্ডেক্স একটু কম, একটা বেশি। রুটি খেলে সুগারটা আস্তে আস্তে বাড়ে, কিন্তু সুগারটা বাড়ে। ভাতে তাড়াতাড়ি বাড়ে, তাড়াতাড়ি কমে। সুতরাং আপনি ভাত খান না, রাতে 8টা রুটি খান, সুগার জীবনেও কন্ট্রোল হবে না। মোদ্দা কথা হচ্ছে কোয়ান্টিটি। আপনি রাতে যদি ভাত খেতে চান, চায়ের কাপের 1 কাপ ভাত খান। যদি রুটি খেতে চান, 2টো হালকা রুটি খান। আর লো গ্লাইসেমিক ইন্ডেক্সের যে জিনিসগুলো, সেগুলো আমাদের এখানে খুব একটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় না। যেমন বাজরা, সত্যিই খুব ভালো। ধরুন ওটস, ভালো, কিন্তু প্রত্যেকটারই লিমিটেড অ্যামাউন্ট। সারাক্ষণ ধরে ওটস খেয়ে গেলে তার অনেক সাইড এফেক্ট। ধরুন প্রচুর আমরা বলি ভেজিটেবলস খেতে, ফাইবার খেতে। বেশি ফাইবার খেলে পেটটা ব্লোটেড হয়ে যায়, ফুলে যায় পেটটা, গ্যাস হয়। সুতরাং সব কিছু মেপে ঝুঁকে খান। আর 3টে ডি না বড্ড ইম্পর্টেন্ট, এটা লোকেরা একদম ভুলে যায়। একটা হচ্ছে ডিটারমিনেশন, যে আমি রোগা হব। কেন বলছি? আমাদের স্থূলতা ক্রমশ বাড়ছে। নাম্বার 2 হচ্ছে ডেডিকেশন, অত্যন্ত অভাব, কিচ্ছু না। আপনি ডেডিকেশনটা অনেকেরই থাকে না। আর ডিসিপ্লিন লাইফ, আপনি সকালে একটা সঠিক টাইমে উঠলেন, 0.5 ঘন্টা জোরে ব্রিস্ক ওয়াক করলেন, যাতে আপনার হার্ট রেট, আজকাল তো কত মাপার ঘড়ি আছে, হার্ট রেট 130-এর মধ্যে থাকে, সেরকম হাঁটুন। ব্রিস্ক ওয়াক মানে হচ্ছে আপনি ঘাম ঝরানো হাঁটা, হেলে দুলে হাঁটা না। এবং ঠিক সময়ে ঘুম থেকে উঠুন। আজকাল ছেলেপুলেগুলো ঘুমোয় রাত 4টে, ওঠে দুপুর 12টায়, আবার রাত জেগে পড়ে, পারলেই জাঙ্ক ফুড খায়, সুইগিতে অর্ডার দিয়ে দেয়। তাহলে কি জীবনেও ভালো হবে সে? স্যার, বাঙালির অত্যন্ত পছন্দের একটি জিনিস হচ্ছে তেলে ভাজা। সেটা নিয়েও অনেক মানুষ বলেন যে আমি তো আর তেলে ভাজা খেতেই পারবো না, সমস্ত রোগ ব্যাধির লুকিয়ে রয়েছে তেলে ভাজার ভেতরে। এটা আপনি কিভাবে দেখেন? তেলে ভাজা তো এই শীতকালে বা বর্ষাকালে ছাড়া বাঙালি চলবে কি করে? এটা একটা শিল্প, শিল্পকে তো আমরা প্রমোট করবই। প্লাস তেলে ভাজা অত্যন্ত সুস্বাদু। আমার তো বলবো মানে তেলে ভাজা যদি মানে একটু আলু দিয়ে তেলে ভাজা, কারোর কারোর বিভিন্ন পছন্দ, আমার তো পেঁয়াজি ভাল লাগে। তা সেই তেলে ভাজা জিনিসটা নট ডিপলি ফ্রাইড, একবার তেলে একবারই ভাজা হবে,
বহু জায়গায় নিয়ম আছে বিদেশে যে দ্বিতীয়বার যদি একই তেল ইউজ করা হয় ফাইন হবে, কিন্তু আমাদের এই গরিব দেশে এটা সম্ভব না। আমরা যদি তেলে ভাজা কিনতে যাই, দেখবেন একটা কালো পোড়া তেলে সেটা ভাজা হচ্ছে, সেটা হচ্ছে ফুল অফ ট্রান্স ফ্যাট। সুতরাং খারাপ লিপিডের পরিমাণ বাড়িয়ে দেয়, হার্ট অ্যাটাকের চান্স বাড়িয়ে দেয়। সুতরাং তেলে ভাজা অবশ্যই খাবেন, বাড়িতে ভেজে খান। নুন এবং চিনি এটা নিয়েও স্যার অনেকের মনে প্রশ্ন থাকে যে দুটোকে একেবারেই বাদ দিয়ে দিতে হবে নাকি কিছুটা করেও খাওয়া যেতে পারে, কখন খাওয়া একেবারেই উচিত নয় একটু যদি আপনি বলেন। দেখুন, সাধারণ নুন অর্থাৎ NaCl কমন সল্ট, এটা আমাদের 5 গ্রাম পার ডে খাওয়া উচিত। ইন্ডিয়ানরা 11 গ্রাম খায়, সেটা খুব ক্ষতি করে না। তার কারণ হচ্ছে ইন্ডিয়া গরমের দেশ, ঘামের মাধ্যমে অনেকটা জল বেরিয়ে যায়। কিন্তু অনেকে 15-16 গ্রাম অবধি নুন খায় অজান্তে। অজান্তে মানে আচারে, বা ধরুন আমি খুব ভালোবাসি হচ্ছে ধরুন চানাচুর খেতে, মুড়ি চানাচুরের সাথে একটু নুন আর একটু যদি আপনি না মিশিয়ে খান, ভালো লাগবে। সুতরাং ওই জিভ আর ব্রেন এই দুটোকে একটুখানি মেলাতে হবে। জিভ যা চাইছে, ব্রেন যদি তাকে বাদ দেয়, আপনি নুন খেতে পারেন। যারা নন হাইপারটেনসিভ, যাদের ব্লাড প্রেশার নেই, যাদের ফ্যামিলি হিস্ট্রি ব্লাড প্রেশার নেই, তারা নর্মাল নুন খান। যাদের ব্লাড প্রেশার আছে, নুনের পরিমাণ কাট ডাউন করুন। যাদের সিরোসিস আছে, নুনের পরিমাণ কাট ডাউন করুন। যাদের কিডনি খারাপ আছে, নুনের পরিমাণ কাট ডাউন করুন। আপনি চিনি, ডাইরেক্ট চিনি খাওয়া ক্যালোরি বাড়িয়ে দেয়, মোটা করে দেয়। সুতরাং চিনি একদম খাবেন না, তাহলে তো খাওয়ার টেস্ট হবে না। আজকে সবচেয়ে টেস্টি খাওয়া হচ্ছে বাঙালির ওই 3টে ডিতে অসুবিধা: ডিসিপ্লিন, ডেডিকেশন, যে 3টে ডি আমি বললাম। স্যার ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ক্ষেত্রে বলা হয় ময়দা এবং মিষ্টি থেকে দূরে থাকতে, সাধারণ মানুষের ক্ষেত্রেও কি সেটা প্রযোজ্য? কোনো রকম ঝুঁকির সম্ভাবনা থাকে ময়দা থেকে কিংবা মিষ্টি থেকে? মিষ্টি তো ডায়াবেটিসে খাওয়া বারণ, এ ব্যাপারে কোনো ডাউট নেই। কিন্তু কেউ যদি এক আধ দিন মিষ্টি খেয়ে ফেলেন, ধরুন পৌষ সংক্রান্তিতে একটা মিষ্টি খেলেন, তাদের কি একদম বেজায় ক্ষতি হবে? আমি তাদের বলবো ডিনারে কম ভাত খান, কম রুটি খান। মিষ্টি কিন্তু ডায়াবেটিক রোগীদের ডাইরেক্ট খাওয়া বারণ। ময়দাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। যেমন আমরা সবসময় বলি যে হোয়াইট ব্রেড সবচেয়ে খারাপ। সুতরাং ময়দা থেকে দূরে থাকাই ভালো। তবে হ্যাঁ, বিয়েবাড়িতে গেলে একটা কি লুচি খাওয়া যায় না? আমি তো কালকেই বিয়েবাড়িতে গিয়ে লুচি মাংস খেয়ে এলাম। কিন্তু আমাকে একটু বেশি হেঁটে সেই ক্যালোরিটা ছড়িয়ে ফেলতে হবে। আর সবচেয়ে বড় কথা, কোন রকম নেশা করবেন না। স্মোকিং না, অ্যালকোহল না। পারবেন? তবে আপনি সব কিছু খেতে পারেন। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করুন, হাঁটুন, সব কিছু খেতে পারবেন। স্যার একেবারে শেষ প্রান্তে এসে আমরা একটা জিনিস বা বিষয় মিস করে গিয়েছি, সেটা হচ্ছে যখন আলোচনা হচ্ছিল তেলে ভাজা নিয়ে, কোন তেল খাওয়া ভালো এই নিয়ে আমিও আগেও একটা পর্বে আমরা আলোচনা করেছি। একটু যদি সংক্ষেপে বলে দেন কোন তেলটা আমরা বেছে নেব খাওয়ার জন্য, এবং তেল খাওয়া কতটা খাওয়া আদৌ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়? 20 গ্রাম তেল পার ডে পার ইন্ডিভিজুয়াল, অর্থাৎ 5 জনের যদি একটা হয়, তাহলে 100 গ্রাম তেল পার ডে খাওয়াটা জাস্টিফাইড। কোন তেলের মধ্যে? সর্ষের তেল যথেষ্ট উপকারী, কিন্তু বারবার গরম করা যাবে না। আর সর্ষে তেলের সাথে রাইস ব্র্যান অয়েল খেতে পারা যায়, কিন্তু পাম অয়েল কখনোই না। আজকে আমরা স্যারের সাক্ষাৎকার নিতে এসেছি, কিন্তু তার একটা আরও উদ্দেশ্যও ছিল, সেটা হচ্ছে এই ভালো থাকার প্রেসক্রিপশন, যেটা কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্যারের লেখা এই বই মুক্তি পাচ্ছে। আপনারা সেটা পড়বেন, অবশ্যই আরও অনেক কিছু জানতে পারবেন। এই ভিডিওটা ভালো লাগলে আমাদের এই ভিডিওটাকেও লাইক করুন, সকলের মধ্যে ছড়িয়ে দিন, শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে নিচে মতামত লিখুন। একটা জিনিস মনে রাখবেন যে খাওয়া দাওয়ারের উপর সব দোষটা চাপিয়ে দেবেন না। আপনার সাধারণ দৈনন্দিন জীবনযাপন পদ্ধতি এবং কী খাওয়ার কখন বেছে নিচ্ছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং খাওয়ার সম্পর্কে সঠিক তথ্য সেটা আপনার কাছে থাকা দরকার। বাকিটা তো স্যার
বললেনই সেগুলো মেনে চলুন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।